বিধানসভায় আজকে শপথ গ্রহণ করলেন হুমায়ুন কবির। তারপর ওঙ্কার বাংলাকে কি বললেন শুনে নেব। প্রার্থী ছিল, তার মধ্যে যার নাম বাংলা তথা দেশের বাইরে একাধিকবার শোনা গেছে, সেই হুমায়ুন কবির এখন আমাদের ওঙ্কার বাংলার মুখোমুখি জানব। দাদা, প্রথমে অনেক শুভেচ্ছা। আপনাদেরকে মুখ্যমন্ত্রী হওয়া হলো না তো? না হতে পারে, রাজনীতিতে কখনো কখনো জয় পরাজয় থাকে, টার্গেট কখনো পৌঁছায় কখনো পৌঁছায় না। এই ফল হবে আপনি ভেবেছিলেন? দেখুন, আমি নিশ্চিত ছিলাম যে তৃণমূল সরকারটা পরাস্ত হবে, কিন্তু বিজেপি যে এত ভালো ফল করবে, 200-র উপরে যাবে, এটা আমি কল্পনা করিনি। আপনি কি তৃণমূল পরাজয় হবে আগে জেনে গেছিলেন, তাই সেই জন্য কি আলাদা দল করেছিলেন? আমি এনাদের যে চলাফেরা, এনাদের মুখ্যমন্ত্রী তার ভাইপুর যে অতিরঞ্জিত রিয়াক্ট করা, মানুষের সঙ্গে যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করা, এখান থেকেই বুঝে গিয়েছিলাম যেভাবে দুর্নীতিগ্রস্ত একটা সরকার চলছিল, সেই সরকারটাকে বাংলার মানুষ ফেলে দেবে, হারিয়ে দেবে, উচ্ছেদ করে দেবে, এটা আমি বিশ্বাস করি। মানে আপনি তো দীর্ঘদিন রাজনীতি করেছেন, কংগ্রেস, তারপর যেহেতু পার্টি থেকে আপনি রাজনীতি করে তবে আজকে এই জায়গায় আপনি এসেছেন। আপনি যখন তৃণমূলের এই দুর্নীতি বা সরকার পড়ে যাবে এই আশঙ্কা থেকে বুঝেই কি আলাদা দল আগে থেকে ভোটে আমি রাজি অনেক করেছিলেন? প্রোটেস্ট করেছিলাম, মুখ্যমন্ত্রীকে ডাইরেক্ট বলেছিলাম যে যেসব ভুল হচ্ছে, যেসব মানুষের উপরে অত্যাচার হচ্ছে, পুলিশের জুলুম চলছে, বিডিওদের বিএলআরওদের অফিসে গিয়ে মুখ্যমন্ত্রীর দপ্তর, অথচ সেখানে গিয়ে মানুষ ঠিকভাবে পয়সা না দিলে কাজ পায় না, এসবের প্রোটেস্ট করতে করতে তো আমি তিনবার, আমি একজন বিধায়ক তৃণমূলের যে 3বার শোকজ খেয়েছি, একবার ওয়ার্নিং নোটিশ খেয়েছি, তারপরে সাসপেন্ড হয়েছি। আপনি দেখান আমার সঙ্গে কোনো এই ধরনের কম্পেয়ার করে কেউ আসবে কিনা। আমি তো এখনই বিরোধিতা করছি তা না, আমি ওদের দলের থেকেই আমি ওদের সমালোচনা করেছি, বিরোধিতা করেছি, অন্যায় দিকগুলোর বিরুদ্ধে কথা বলেছি। এখন কার বিরোধিতা করবে? এখন শাসক দল যারা এসছে তারা যদি মানুষের, তাদের যে পূর্ব ঘোষিত যে সমস্ত মানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতি, সেগুলো যদি ঠিকঠাক করে, এমনি নর্মাল বিরোধী আসনে বসে বিরোধিতা করব। এরা যদি আবার মানুষের কাছে দুর্নীতি করতে শুরু করে, যদি উল্টোপাল্টা কাজ করে, মানুষের পরিষেবা থেকে যদি বেশি মুখে বলে আর কাজে যদি অন্য করে, তখন এদেরও গঠনমূলক ভেতরেও বিরোধিতা করব, রাস্তার বাইরেও বিরোধিতা করব। ভারতীয় জনতা পার্টি পরিষ্কার বলে দিয়েছে, তৃণমূলে যারা তোলাবাজির সঙ্গে যুক্ত ছিল, একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, তাদের কাউকে দলে নেওয়া হবে না। আপনিও কি আপনার দলে এরকম কোনো বার্তা দিচ্ছেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি আজকে বিশ্বের একটা বৃহত্তম রাজনৈতিক দল। তিনারা যে পদক্ষেপ এখন করতে পারবে বা তিনাদের পক্ষে যেটা শক্ত সিদ্ধান্ত নেওয়ার সম্ভব, আমি নতুন দল, আমি তো ওনাদের সঙ্গে কোনো কম্পেয়ার করতে পারবো না। আমিও তবুও বলছি, কোনো তোলাবাজ বা দুর্নীতিগ্রস্ত বা স্ট্যাম্প মারা দাগি কোনো লোককে আমার দলের কোনো পদাধিকারী করবে। আচ্ছা, আপনি দুটো বিধানসভা থেকে জয়ী হয়েছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুটো বিধানসভা জয়ী হয়েছে, তাহলে আপনি কোন বিধানসভা থাকবেন আর কোন বিধানসভা ছাড়বেন? উনি, আমি জিজ্ঞেস করেছি বিধানসভার ভিতরে, উনি বললেন ভবানীপুরে থাকবে আর নন্দীগ্রামে রিজাইন। আপনি কোন বিধান? আমি রেজিনগর ছাড়বো, আর শপথ নিয়েছি 7-4 নওদা থেকে। পরশুদিন ফ্রাইডেতে আমি রেজিনগর থেকে রিজাইন করব। উপনির্বাচনে কি আপনি আপনার ঘনিষ্ঠ কাউকে না বাড়ির কোনো পরিজনকে দেবেন? আপনার ছেলেকে? আমার ছেলেকে দেবেন? হ্যাঁ, আমি আগেই সিদ্ধান্ত নিয়েছি। আমার একমাত্র ছেলে গোলাম নবী আজাদ, ব্যাগেটে রবিন, তাকেই আমি নির্বাচিত করব। আমার ধারণা রেজিনগরের মানুষ, আমি যে মার্জিনে জিতেছি, তৃণমূলের সঙ্গে 82,000 আর বিজেপির সঙ্গে প্রায় 59,000। আপনি তো সবে নতুন দল করেছেন, এখনই যদি আপনি দাঁড়ালেন, ফের ছেলেকে দাঁড়া করাবেন, আবার যদি দূরে চলে গিয়ে যে বলে বংশ পরম্পরায় ক্ষমতা অধীন, এটা এখানে যদি বলেন ম্যাটার করে না। কারণ এই বাংলার বর্তমান যে বিধানসভা 18তম, অর্জুন সিং তার ছেলে বাপ বেটাই এমএলএ আছে। এর আগের বিধানসভায় দুলাল দাস তার মেয়ে রত্না এমএলএ ছিল, বেচারা মান্না তার মিসেস ছিল। এই প্রসঙ্গে দাদা একটা কথা বলতে হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একবার বলেছিলেন যে বংশ পরম্পরার রাজনীতি হবে না, 60 বছর ঊর্ধ্বে কাউকে টিকিট দেওয়া হবে না, একজনকে একটাই পদ দেওয়া হবে, তাহলে একাধিক পদ দিয়েছিল। ওর মুখ নাকি, ওর কোনো কথার মূল্য আছে?
মেটিয়াবুরুজের এমএলএ খালেক মোল্লার বয়স কত? 82 বছর। 50 বছরের হাসানুজ্জামান বেলডাঙ্গার, তাকে টিকিট দেয়নি, 82 বছরের দিয়েছে। 74 বছরের নওদাই নিয়ামত হাজিকে দিয়েছে। কোন যুক্তিতে দিয়েছে? আর ওসব কথা বলা সহজ, কাজে করে দেখানো অনেক কঠিন। আর ওরা তো পারিবারিকতন্ত্র, ওর পিসির দৌলতেও ওই জায়গায় পৌঁছেছে। ওর এক কাকিমা, সেও কাউন্সিলর হয়ে আছে। ওদের গোটা পরিবারটা বকলমে দেখেন গা, গোটা কলকাতার বিভিন্ন সম্পদ দখল করে বসে আছে। তাদের কাছে কোনো নীতি কথা শুনবে না হুমায়ুন।